সন্ধ্যা নামার সাথে সাথে বধূর বিদায়ের সময় ঘনিয়ে এলো। এমন বিদায় লগ্নে মুহূর্তটাকে বুকের ভিতরে কেমন ভাঙচুর হয় সেটা প্রতিটা মেয়েই জানে। যেখানে বেড়ে ওঠা, যাদের সাথে বেড়ে ওঠা, তাদের ছেড়ে অন্য একটা বাড়িতে নিজের বসতি স্থাপন মানিয়ে নেওয়া একমাত্র মেয়েরাই পারে। পরম মমতায় সেই ছোট্ট দুধের শিশু থেকে বড় করে সন্তানকে পরের হাতে মেয়ে তুলে দেওয়ার সময় একটা মা জানে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। যাদের ছত্রছায় এতদিন সুজনার আশেপাশে ছিল না, আজ তারাও বিদায় লগ্নে তাকে বিদায় জানানো অশ্রু জলে। পিতৃসম চাচা, ফুফা খালু মানুষগুলো অবদানও নেহাত কম নয়। তারপরেও কোথায় একটা অদৃশ্য দূরত্ব হয়ে গিয়েছে তাদের সাথে। ও বাড়ির মানুষগুলোর হাতে মেয়েকে তুলে দিতে পেরে সাজিয়া বেগম চোখের জলে ভাসছে। যে দায়িত্ব একসময় তার ওপর অর্পিত হয়েছিল, আজ স্বয়ং তিনি নিজেই সে দায়িত্ব অন্যজনের হাতে তুলে দিলেন। বড়দের হাতে মেয়ে তুলে দেওয়া পর তিনি আসল মানুষের হাতে মেয়ে হাতটা তুলে দিয়ে বললেন, ওকে ভালো রেখো, ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে। মায়ের কথা সুজনা কান্নায় ভেঙে পড়ল। অভিক তার হাতটা ধরল ভীষণ যত্ন করে। যে তাকে ভালো রাখে তাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করবে সে একবার সুজনাকে ভুল বোঝার মতো মহাপাপ সে আর কখনো করবে না। যদিও সেই দিন তার অগাধ বিশ্বাস ছিল সুজনার উপর, কিন্তু পরিস্থিতি সব পাল্টে দিয়েছে। তার চোখে অবিশ্বাস্য চাউনি সুজনাকে কতটা আঘাত দিয়েছিল সে তার চোখ দেখেই আন্দাজ করতে পেরেছিল। এবার সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সে কখনো সুজনার চোখের জলের কারণ হবে না, মন খারাপের কারণ হবে না। সে হবে শুধু মুচকি হাসির কারণ, আর ভরসা, আস্থা আর চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো একটা মানুষ। শাশুড়ি মায়ের কাছ থেকে বেশ ভালো করে নিজের দায়িত্ব বুঝে নিল সে। শাশুড়ি মা আর তার মধ্যে আবার অন্যরকম বোঝাপড়া। তারা একই মানুষের ঢাল স্বরূপ, শুধু মালিকানা ভাগাভাগি হয়েছে। মায়ের পর এইবার স্বামী তাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে। সুজনা শ্বশুর শাশুড়ি, জ্যাঠা শাশুড়ি, দাদি শাশুড়ি, ভাসুর, যা সবাই সাজিয়া বেগমকে সান্ত্বনা দিলেন, ভরসা দিলেন। নবকুটিরে সুজনা ভালো থাকবে। সাজিয়া বেগম জানেন ও শুধু মুখে কথা নয়, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এই বাড়িতে ওনার মেয়ে ভালো থাকবে। যা মাস্টারমশাইয়ের মতো একটা বর থাকে, সেখানে সুজনাকে নিয়ে তার ভয় কিসের? মাস্টারমশাই সুজনাকে ভালো রাখতে জানে, ভালোবাসতে জানে। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন সুজনা। ফাজিল বন্ধুগুলো চোখে মুখে বেদনার ছাপ দেখে সুজনা আরও কাঁদল। তার ছোট ভাইটা দূরে দাঁড়িয়েছিল আর বোনকে দেখছিল। ভাবছিল গত এক সপ্তাহ ধরে আপাকে এভাবে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য সে কত খুশি ছিল। আপাহীন বাসাটা সে কি করবে একলা একা? মাকে এবার সামলাবে কে? মায়ের বকুনি আর মায়ের হাত থেকে তাকে বাঁচাবে কে? আপারা এভাবে দূরে চলে যাবে? সুজনা তাকে দেখতে চাইলেও গাড়িতে ওঠার সময় তাকে অনেক ডাকাডাকি করে কেউ তাকে আনতে পারল না। সে এলো না। আবার একদিন ডেকে বলেছিল, যখন চোখের সামনে থেকে চলে যাব তখন বুঝবি আপা কি জিনিস। আজ চোখের সামনে থেকে না সরেও আপা তাকে বুঝিয়ে দিল তার আপা তার জন্য কি ছিল। সে সবার অলক্ষ্যে কাঁদল, কেউ শুনল না, কেউ দেখল না। তারপর বধূ বিদায় নিল। যতদূর ফুলের সজ্জিত গাড়িটা দেখা গেল ততদূর অবধি চেয়ে রইল এক মা, মেয়েটা ভালো থাকুক। পুরোটা পথ সুজনা কেঁদেছে। সালমা বেগম তার পাশে বসে এসেছিল। অনেক সান্ত্বনা দেওয়ার পরও তার কান্না থামে না। নবকুটিরে গেটে পার হতেই হই হুল্লো করে ছুটে এলো সবাই নতুন বউ ঘরে তোলার জন্য। সালমা বেগম গাড়ি থেকে নামার সময় আনিকাকে ইশারা দিয়ে কিছু বললেন। আনিকা আর জিনিয়া সুজনাকে শান্ত হতে বলল, তারপর ধীরে সুস্থে গাড়ি থেকে নামিয়ে আনলো। সবাই বলা বলি করলেন, অভি তোর বউ তো এখনো কাঁদছে। অভি সুজনাকে এক পলক দেখে ভিতরে চলে গেল। বাড়িতে প্রবেশের শুরুতেই সবাই মিষ্টিমুখ করলো। আনিকা মিষ্টিমুখ করিয়ে বলল, আজ থেকে ম্যাডাম ডাকা বন্ধ। সুজনা, আমি আপনার বড় আপা। হাসুন হাসুন, আর কান্না নয়। সুজনা আরও ফুঁপিয়ে কাঁদল। সবাই আবারও মন খারাপ হয়ে গেল। আঞ্জুমানা বেগম মাথায় হাত বুলিয়ে বলেন, এমন কেউ করে? তোমার মা ভাই কাল সকাল সকাল চলে আসবে তোমাকে দেখতে। সুজনা তো খুব বুঝদার। আর কাঁদো না, সময়টা উপভোগ করো। এই দিনগুলো আর আসবে না। সুজনা নিজেকে শান্ত করলো। তারপর নবকুঠিরে পা রাখল সে।
মনে পড়ল সেই দিনের কথা, যেই দিন সে প্রথম এই বাড়িতে পা রেখেছিল আর এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তার ভালো লেগেছিল। সেই দিন সে খুব অপরিচিত একজন ছিল, আর আজ এই বাড়ি একজন। বাচ্চা দুটো তাকে দেখে খুশিতে লাফাতে লাফাতে সে সুজনা আজ থেকে তাদের বাড়িতে থাকবে, এটা তাদের কাছে ভারী আনন্দের। মমতাজ বেগমের পাশে সুজনাকে বসানো হলো। সবাই মিষ্টি মুখ করাতে করাতে হাসি তামাশা করলো নতুন বউয়ের সাথে। সালমা বেগম এসে বলেন, আর মিষ্টি দিও না, ঘরে নিয়ে যাও, এখানে লোকজন আসবে। অভিক ততক্ষণে শেওরানি পাল্টে চলে এসেছে। এসেই বলল, এবার আমি নিয়ে যাই। সবাই হেসে উঠে বলল, কোলে নাও, হেঁটে যাবে না বউ। অভিক ভুরু কুচকে তাকালো। সুজনা ছোট করে বলল, না আমি হেঁটে যেতে পারবো। আনিকা বলল, বরের দিকে টানবে না একদম, অভিক কোলে করে নিয়ে যাবি ব্যাস। যেই কথা সেই কাজ। আজকের দিন সে তর্কে যাবে না। সুজনার কোলে নেওয়ার ব্যাপারে একদম নয়। সুজনা তো আর যেচে পড়ে কখনো কোলে ওঠে না, এটা মোক্ষম সুযোগ বলে ভুল হবে না। অভিক চট করে কোলে তুলে নিতেই সুজনা কেঁপে উঠল তড়িঘড়ি। বিস্মিত নয়নে তাকাতে অভিক ঠোঁট উল্টে বলল, শাড়িটা ভার বেশি, মানুষটা নয়। সবাই হাসলো একসাথে। আহ, বউয়ের প্রশংসা। সুজনা তখনও তার দিকে অপলক তাকালো। অভিক নিয়ে যেতে যেতে বিড়বিড়ে ডাকলো, সুজনা। সুজনা কোনো কথা বলতে পারল না। যাকে সে দূর থেকে দেখে অভ্যস্ত, দূর থেকে অনুভবে অভ্যস্ত, তার ছোঁয়া আর কাছ থেকে দেখা সে অপ্রস্তুত। অভিক তার অবস্থা বুঝতে পেরে ঠোঁটে কামড়ে হাসল, বলল, এটাই আমি, আপনার মাস্টার মশাই। সুজনা বিরূপ চোখে চেয়ে রইল। গাঁদা আর গোলাপের পাপড়ি অভিকের মাথায় বেশ চুপচাপ পড়ল সুজনার মুখের ওপর। এত মিষ্টি মিষ্টি ঘ্রাণ আর মিষ্টি অনুভূতির সাথে একটা মিষ্টি মানুষ। ঘরের পটটা ফুলে পরিশোভিত। ফুলের গন্ধে সুজনার নাক পুরোপুরি বন্ধ। তার নাকের মতো চোখ জোড়াও বন্ধ। বউবরের পিছনে পিছনে সবাই লাইন ধরে আসছে। বাচ্চাগুলো তাদের পিছু নিয়েছে। ঘরের পটটাতে পা দিতেই অনামিকা বলল, এখানে নামা। অভিক বলল, কেন? বাপরে বাপ, সারাক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? সুজনা হেঁটে ঘরে যাবে এবার। ফাইন। সুজনাকে নামিয়ে দিল অভিক। সুজনা এতক্ষণ চোখ খুলল, এবার নাক দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। এত অস্বস্তি, জড়তা কেন? তাও এই মানুষের ছোঁয়ায়। ভাবতে তো প্রশান্তি লাগ। যদি বুঝতে পারে কি ভাববে। পায়ের তলা ফুলের পাপড়ি টের পেল সে। জুতো জোড়া সোফায় বসার সময় খুলে রেখেছিল সে। এত উঁচু জুতো পরা অভ্যাস নেই তার। সে মেঝেতে চোখ রাখতেই দেখল ফুল দিয়ে সাজানো পথটা আভিকের ঘরের দিকে গিয়েছে। মানুষগুলো পাগলামি দেখে তার হাসি পেল, সাথে অদ্ভুত এক আনন্দ হলো। মেঝের থেকে চোখ তুলতেই আভিকের চোখাচোখি হতে মৃদু হাসল। আভিক মাথা দুলিয়ে বলল, যাওয়া যাক। অনা আদিব এসে সুজনার আঙ্গুল ধরল। সুজন, আমার ঘরে আসো। সবাই একসাথে হাসলো। আনিকা এসে বলল, সুজন অভির ঘরে যাবে। আপনাদের ঘরে কি করবে? তারা সুজনার দিকে তাকালো। সুজনা মৃদু হাসল। সুজন বউ? হ্যাঁ, অভির বউ। আপনাদের ছোট মা। ছোটো মা? হ্যাঁ। এবার সুজনাকে ঘরে নিয়ে যান তো। অনা ঘাড় ঘুরিয়ে অভিককে বলল, অভি, সুজানকে কুলে নাও। আবার কুলে নাও। সুজনা বলে উঠল, না, এখন যেতে পারবো। অভিক বলল, আমি আর কোলে নিচ্ছি না। সবাই আবার একসাথে হেসে উঠল। ধীর পায়ে হাঁটতে হাঁটতে সুজনা ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা কত সুন্দর করে সাজানো। ঘরের ভিতরও। আনিকা বলল, এটা আপনার ঘর। পুরোটা চেঞ্জ করে ছোট মা দারুণ করে সাজিয়েছে। সুন্দর না? সুজনা মাথা দুলালো। খুব। ভিতরে প্রবেশ করুন। সুজনা পা দিল ঘরে। আজ থেকে এই ঘরটা তার, একান্তই নিজের। এই ঘরের দেওয়ালে দেওয়ালে ভালোবাসা লেপ্তে থাকবে। বুক সেলফের বইগুলো ভাজে ভাজে তার হাতের স্পর্শ লেগে থাকবে। ফুলের টপে ফুলগুলোতে, ঝাড়বাতিতে আর ঘরের পর্দাগুলোতে তার ছোঁয়া পাবে। ঠান্ডা ফ্লোরে পা পড়তেই গায়ে শিহরণ জাগলো। পিছনে ফিরে আভিককে দেখা পেতে চাইল সে। দেখে শান্ত হলো মনটা। আভিক চোখ নিভিয়ে ভরসা দিল। সে পিছনে দাঁড়িয়ে
দু চোখ ভরে দেখছিল নিজের মানুষটা, নিজের ঘর। হায়, আজ থেকে এই ঘরও মেয়েটা আধিপত্য বিস্তার করবে, ঠিক মনের ঘরে যেমন। আনিকা তার তার দুকাত ধরে পশ্চিম দিকে ফিরিয়ে বললেন, দুপুর 2টো থেকে এই ঘর সাজানো কাজ চলছিল। দেখুন তো কেমন হয়েছে, ভাগ্যিস এরকম ভালো যা পেয়েছেন, না হলে এসব আইডিয়া কে দিত? আমার সময় তো শুধু বেডটা সাজিয়ে এরা সবাই দামে উঠে গিয়েছিল। দেখুন। সুজনা চোখ না তুলে বলল, ভালো হয়েছে। আরে আরে বেডটা দেখুন। ননদিনীরা মিটিমিটি হাসা শুরু করলো। সুজনা কান গরম হলো লজ্জায়। সে পেছনে ফিরে আবিকে দেখার চেষ্টা করলো। এবার সে নেই। কোথায় গেল? জিনিয়া বলল, এই দেখো বরকে খুঁজছে। আহারে, বরকে অনেক সময় পাবেন নতুন ভাবি, এবার শুধু দেখুন ঘরটা। সুজনার চোখ তুলল না। আনিকা হেসে উঠে বলল, মেয়েটা এত লজ্জা কই থেকে যে আসে। ঠিক আছে, আপনার ঘর আপনি দেখুন, আমরা আসছি কিছুক্ষণ পরেই। মুরব্বীরা বোধহয় দেখতে আসবে, তারপর শাড়ি গহনা চেঞ্জ করে দেব। বাচ্চারা সুজনার সাথে থেকে গেল, বাকিরা হাসতে হাসতে চলে গেল। অনেকটা সময় পর সুজনা চোখ খুলল। গোলগাল খাটটা যেন মনে হলো কোনো ফুলের রাজ্য। অনাদি ঝুলানো দোলনায় উঠে পড়েছে মোড়ার সাহায্যে। সুজনা তাদের দেখে হাসল। দোলনার কাছে গিয়ে হালকা দোল দিতেই দুজনে খিলখিল করে হেসে উঠল। সুজনা পুরো ঘরে গুটি গুটি পায়ে হাঁটল, হাতের স্পর্শ দিল ঘরের দেওয়ালে, বুক সেলফে, ফুল ছড়ানো চাদরে আর ড্রেসিং টেবিলের আয়নায়। কান দুটোতে ব্যথা মনে হলো। কানের দুল খোলার মনোযোগী হতে গিয়ে ঘরে ঢুকেই ফোনের চার্জিং দেওয়া মানুষটাকে দেখতে পেল না সে। তবে অনুভবে যখন বুঝতে পারল তখন শটান হয়ে দাঁড়ানো। আয়নার হাসিমাখা মুখটা একবার দেখা গেল, তারপর হুট করে আবার উধাও হয়ে গেল। সুজনার হৃদয় কম্পন তখন আকাশ ছোঁয়া। এমন কেন হচ্ছে? মুরব্বীরা বউ দেখতে এলো, যারা তাড়াতাড়ি ক্লাব থেকে চলে এসেছিল। নতুন বউকে অনেক জ্ঞান দিল। সুজনা মাঝখানে বসে থেকে বিরক্ত হচ্ছিল। এত সব ডিটেলসে বলতে হয়। সে কি খুকি যে কিছুই জানে না? মুরব্বীরা যাওয়ার পর সালমা বেগম এসে বলেন, ভারী শাড়িটা খুলে যাতে একটা নরম কাপড়ে শাড়ি পরিয়ে দেয়, আর ভারী গহনাগুলো খুলে যেন চেন আর দুটো চিকন চুড়ি পরিয়ে দেয়। সবাই মিলে তাই করলো। নতুন বইয়ের সাথে তাদের সময়গুলো দারুণ কাটলো। জুতোর কারণে সুজনা গায়ে ফোসকা পড়ে গিয়েছিল, সেই কাউকেও তা দেখায়নি। যন্ত্রণা হচ্ছে সেখানে। ওর চাচা মামা খালুরা এসেছে সবাই নিচে। ক্লাবে কিছু সমস্যা হয়েছিল, সেসব নিয়ে দুপক্ষের মধ্যে কিছু কথা কাটাকাটি লেগেছিল, যা মেয়েদের কানে আসেনি। অভিকার আহনা ভুল বোঝাবুঝি ইতি টেনে দিল সেখানে। নতুন আত্মীয়দের মাঝে এসব মানায় না। যেখানে তারা সবাই বাধা পড়েছে এক সুতোয়, তখন সবাইকে সবার পাশে লাগবে। এই মুহূর্তগুলো ভুলে যাওয়া শ্রেয়। তাছাড়াও আনিকার মামার বাড়ি থেকে বিয়েতে কেউ আসেনি বলে তা নিয়ে এক প্রকার মাতামাতি লেগে গিয়েছিল। আবির সেসব বুঝতে মোটেও রাজি নয়। তার বন্ধুরা আছে পাশাপাশি, পুরো বাড়িটা আত্মীয় স্বজনে ভরা। নতুন বউ এনেই বাড়িতে এসব কথা তোলার কোনো মানে হয় না। সে কাউকে দমাতে না পেরে বন্ধুদের নিয়ে বাড়ির বাইরে গিয়েছিল কিছু সময়ের জন্য। সুজনার কানে এসব গেলে সে কষ্ট পাবে না? মনে করবে সে দায়ী সব কিছুর জন্য। সব কিছুতে তার সুজনার জন্য চিন্তা হয়। সুজনা সেন্সিটিভ বিষয়ে অল্পতেই কষ্ট পেয়ে যায়। সুজনা দেখায় না, কিন্তু সে খুব বুঝে সেটা। সেই মেয়েটাকে ভালোবাসে তো। সুজনার মামা খালুরা চলে গিয়েছে খাওয়া দাওয়ার পরে। সবাই বিয়ে রান্না নিয়ে এসেছিল। তারা যাওয়ার পর সুজনার মনটা একদম খারাপ হয়ে গেল। মায়ের কথা, ভাইয়ের কথা বেশি মনে পড়তে লাগলো। মনে হচ্ছে কতদিন দেখে না তাদের। কিছু খাবে না বলে জেদ ধরে সালমা বেগম ধমক দিয়ে বললেন, আসা মাত্রই এসব শুরু করে দিয়েছ। লোকে শুনে কি বলবে? তোমার বাপের বাড়িতে শুনলে কি বলবে? বলবে প্রথম দিনই কেউ ভাত দেয়নি। সুজনা চুপটি করে বসেছিল তখন। আঞ্জুমানা বেগম ভাত নিয়ে এসে খাইয়ে দিয়েছিল। তারপর শোয়ার
আগে দাদু এসে কিছু নিয়মকানুন বলে গেল। যদিও আজকালকার ছেলেমেয়েরা এসব কানে তুলে না, কিন্তু উনি মনে করেন ওনার ছোট নাতবউ ভালো মেয়ে, কথা শুনবে। সুজনা দাদুর কথা শুনে মিটিমিটি হাসল। উনি বললেন, আর একটা কথা, উপহার না দিলে কিন্তু আমাকে বলবে। অন্য কিছু যা দেওয়ার দিক, উপহার কিন্তু বাধ্যতামূলক। সুজনা হাসল, বলল, আপনি আর কিছুক্ষণ বসুন, আমার ভালো লাগছে। বাবুরা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ওদের মা ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার আর বসা যাবে না, তোমার বর আসবে। সে তো মা বাপের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেন রেগেছেন কেন? ওই তেমন কিছু না, ওসব তোমার না জানলেও চলবে। সব ঠিকঠাক আছে দাদু? সব ঠিক আছে, চিন্তা করো না। যেটা জেনে তোমার কোনো লাভ নেই সেটা জানা দরকার নেই। তোমার বর চলে আসবে, আজ ফিরতেই হবে। বেশি দেরি হলে ফোন দিও একটা, ঠিক আছে? সুজনা মাথা নাড়ালো। দাদু চলে গেল, সে ফোন দেবে কি দেবে না ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো না দেওয়াটা ঠিক হবে। উনি সহজেই রাগ করেন না, নিশ্চয়ই কিছু হয়েছে যা সবাই লুকাচ্ছে তার কাছ থেকে। আবির বাইরে থেকে এসে দেখলো মা আর জেম্মা সোফায় বসে রয়েছে। তারা পান সুপারি আর মিষ্টি কার্টুনগুলো ভাঁজ করে করে রাখছে। সকাল সকাল উঠে এত কাজ করার সময় নেই, এখন করে রাখলে কাজ কমলো। মর্জিনাও আছে সাথে। আভিককে দেখে বলল, ছোটবাবু আইসে ভাবি। অভিক বলল, কি হচ্ছে এখানে? তুই গিয়েছিলি কোথায় অভি? মায়ের প্রশ্ন সে স্বাভাবিক উত্তর দিল, কালকে রিসিপশনের কিছু কাজ ছিল, ওগুলো সেরে এলাম। যেভাবে বেরিয়ে গেলি মনে হলো রাগঠাক করে বেরিয়ে গেছিস। আজকে পরের মেয়ে ঘরে এনেছি আর আজকেই তোর রাগ দেখতে হলো। অভিক চুপ থাকলো। আঞ্জুমানা বেগম বলেন, ওসব আমাদের বড়দের কথা, সব কথায় কি রাগ করতে আছে? আমি রাগ করেছি? আমি বলেছি টপিকগুলো জাস্ট স্টপ রাখতে। সুজনা শুনতে পেলে কি মনে করবে নিজেকে? সালমা বেগম চোখ বড় বড় করে বলেন, আজব, সুজনা কেন শুনবে? সুজনাকে কে বলতে যাচ্ছে? আমরা কি পাগল এসব সুজনাকে বলতে যাব? আঞ্জুমানা বেগম হাসলেন, বললেন, তোর ছেলে বউয়ের কথা চিন্তা করে রাগ দেখিয়েছে, বাপের মতো না। তুমি আর কথা পাও না। এই যাও, ঘরে যাও। বিয়ে করেছ বলে বড় হয়ে গিয়েছিস, আর কিছুক্ষণ হলে কান ধরে দিয়ে আসতাম আমি। আবির মাথার চুল ছেড়ে মৃদু হাসলো। রাত বেড়েছে, তাই সবাই ঘুমিয়ে পড়েছে। কাজিনদের ইচ্ছে ছিল তারা অভিকের ঘরে ঢুকতে দেবে না টাকা ছাড়া, কিন্তু বাড়িতে হট্টগোল লাগার সবাই আপাতত সেই প্ল্যানটা স্কিপ করেছে। তবে কাল ঠিক উসুল করে নেবে। অভিক ঘরে ঢুকতে দেখলো ঘরের লাইটগুলো বন্ধ, শুধু গোলাপি রঙা ডিম লাইট ছাড়া। সে হাসলো। এই ঘরের সাথে মেয়েটা পূর্বে পরিচিত, তাই ভূতের ভয় নেই তার। কিন্তু সে ভগড়ে গেল সুজনাকে কোথাও না দেখে। বিছানা নেই, চেয়ার টেবিল খালি, পুরো ঘর খালি। গেল কোথায়? সে লাইট জ্বালিয়ে দিল, না কোথাও নেই। আবার লাইট বন্ধ করে দিয়ে বেরোতে যাবে, তখনই চোখ পড়ল দোলনায়। দোলনার নিচে দোল খাচ্ছে কয়েক গাছে চুল, যা মেজে স্পর্শ করেছে। সে দ্রুত পায়ে হেঁটে দোলনাটা তার দিকে ঘুরাতে সেখানে ঘুমন্ত দেখল সুজনাকে। সে কপালে হাত দিয়ে ঠোঁট কামড়ে হাসল। চিন্তামুক্ত হয়ে হাত মুখ ধুয়ে এলো সে বাইরে থেকে ফিরে। এটা তার রোজকার অভ্যাস। তারপর তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে দোলনার কাছে এসে দাঁড়ালো। মেয়েটা ভারী ঘুমে তলিয়ে গেছে হয়তো। হাঁটু ভেঙে বসলো সে মেঝেতে, দু হাতে কোনো ঠেকালো দোলনায়। সুজনা মাথা দুপাশে, গালে হাত রেখে কয়েক মুহূর্ত কেটে গেল মুখটার দিকে তাকিয়ে। তার এত এত প্রশ্নের উত্তর না দিয়ে তাকে এতগুলো রাত নির্ঘুম রেখে আরামে ঘুমানো হচ্ছে। মুখটা ছড় অদ্ভুত মনোবাসনা হাসি পেল তার। সুজনা তো লজ্জায় মরে যাবে। অনেকটা সময়ের পর সুজনা ফোনটা বেজে উঠল। অভিক খেয়াল করলো সুজনা অ্যালার্ম দিয়ে রেখেছে। সে অ্যালার্ম বন্ধ করে সুজনার দিকে চোখ রাখতে দেখলো সুজনা ঢ্যাপ ঢ্যাপ করে চোখ উল্টে তাকিয়ে আছে। মাথার উপর এত নিকটে তার মুখ, সেটা বুঝতে দেরি হয়নি। তবে এখন এসব হলো কি করে হলো তা ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো হৃদয় স্পন্দনের গতি বেড়ে যাচ্ছে। সে পায়ের আঙুল গুটিয়ে নিল। অভি
গাল থেকে হাত সরিয়ে হাতে মুঠো থাকা ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে তার মুখে চোখ খিচে বন্ধ করে নিল সে দ্রুত। পুনরায় খুলতেই দেখতে পেল অভিক গোলাপ ফুলের ডাঁটা কামড়ে ধরে আছে ঠোঁটের চাপে, দাঁতে দর্শনে। সুজনা কাঁপা কাঁপা হাত তুলে ফুলের ডাঁটাগুলো ধরল, নিয়ে মিনমিন করে বলল, কাটা আছে, থামুন। নিঃশ্বাস তার মুখের ওপর পড়া কথাগুলো আটকে আটকে বেরোলো সুজনা। কোথায় গিয়েছিলেন আপনি? বেশ দূরে না। আপনাকে রেখে কোথায় যাব সুজনা? চোখ লাজ এলো, গাল দুটো রক্তিম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে না দেখে। এখানে খুব আরাম, তাহলে দোল দেই? না, এভাবে ভালো লাগছে। অভিক নিকটে গিয়ে বলল, এভাবে? সুজনা মৃদু হাসল, তার দমটা বুঝি বেরিয়ে যাবে। অভিক সন্দর্পণে ভীষণ যত্নে ঠোঁট দুটো সুজনার কপালে ছোঁয়ালো। এমন যত্নে তার প্রথম স্পর্শ সারা শরীর অনুভূতি কম্পন ধরল সুজনার। পুরো দেহ শীতল হয়ে গেল, তার শক্তি নেই ন্যূনতম। আবিক কপালটা ছেড়ে বলল, এভাবে ঘুমালে হবে? আজকে কত কথা বলার আছে। সুজনা কিছু বলল না। অভিক উঠে দাঁড়ালো, দোলনায় সুজনার পাশাপাশি গিয়ে বসলো। বলল, মা দোলনাটা বউকে ঘুমানোর জন্য দিয়েছে। বুঝেছি এবার। সুজনা উঠে বসার শক্তিটুকু জোগাড় করতে পারল না। অভিক কাঁদসহ হয়ে হাসলো তার সাথে। সুজনা দুহাতে মুখ ঢাকলো। অভিক হেসে উঠে বলল, এতে আপনাকে আরও বেশি দেখতে পাচ্ছি। সুজনা হাত চট করে নামিয়ে নিল। বলল, কিভাবে? অভিক হাসলো, বলল, আমি তো চোখ বন্ধ করলেই আপনাকে দেখি। সুজনার কোথায় পালাবে, কোথায় মুখ লুকাবে বুঝতে পারছে না। তার ছটফটানি দেখে অভিক বলল, আমি সরে যাই, আপনি উঠুন। সুজনা বলে উঠল, না। আবিক হাসল, তার পিঠের নিচে হাত গলিয়ে কোলে তুলে নিয়ে বলল, ফুলগুলো আয়োজন বৃথা যাবে আপনি ওখানে গেলে। সুজনার আগের বারের মতো গুটিয়ে যায়নি তেমন। চোখের দিকে চেয়ে রইল। অভিক তাকে বেডে বসিয়ে দিল। আপনার জন্য স্পেশাল কিছু সারপ্রাইজ আছে, নিয়ে আসছি, বসুন। সুজনা নেমে গেল সাথে সাথে। শাড়িটা ভালো করে গুটিয়ে নিল। বলো, উপহার? অভিক ঘাড় ফিরিয়ে বলল, হয়তো। সুজনা আগা পাশতলা না ভেবেই তাকে গিয়ে জড়িয়ে ধরল খুব নিবিড়ভাবে, শক্ত বাঁধনে। অভিক বাঁখারা হয়ে গেল। কিছু আগেই না চটপট করছিল ছাড়া পাওয়ার আশায়। সে দুহাত বেঁধে নিয়ে মাথাটা চেপে ধরে থুতনি ঠেকালো মাথায়। বলল, উপহারগুলো খুব দূরে নয়। সুজনা আরও চেপে গিয়ে মিনমিন করে জবাব দিল, আপনি আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার। আমার আর কিচ্ছু চাই না। অভিক হেসে চুলে ঠোঁট ছোঁয়ালো, বলল, ঠিক আছে কাল। সুজনা মাথা তুলল। অভিক তার মুখে একটা পাশ সুজনার মুখে লাগিয়ে বলল, আপনাকে দূর থেকে দেখার শান্তি, আর কাছে থেকে দুবাহু মধ্যখানে রেখে তৃপ্তি। ভালোবাসা মানে বুঝেন? সুজনা উত্তর এলো, কি ভালোবাসার মানে? আমি আর আপনি। অভিক মুখের পাশটা মুখের সাথে চেপে ধরল আর নিবিড়ভাবে কিয়ৎক্ষণ পর ভিজিয়ে দিল সুজনা সিক্ত রক্তিম মুখখানা। সুজনা অস্বস্তি জড়তাগুলো উবে গেল। তার মনে হলো ছেড়ে দিলে বুঝি হারিয়ে যাবে। দুজনে দুজনের দিকে তাকিয়ে নির্মল হাসলো। তারপর কপালে কপালে মিলিয়ে নেওয়ার পর অভিক বলল, অনেক গল্প বাকি। সুজনা হেসে মুখ লুকিয়ে নিল। তার কি কবু কখনো মাস্টারমশাই মুখ থেকে গল্প শোনার ব্যাপারে আপত্তি ছিল? বিরক্ত ছিল? কবু নয়। এই ফুলের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ভালোবেসে গল্প গল্প কেটে গেল তাদের রাত। আজকে তাদের গল্পগুলো শুধু ভালোবাসার ছিল।